হ্যাঁ, তো আরএল সিরিজ সার্কিট, আরসি সিরিজ সার্কিট, আর একটা কি বলতো, আর একটা আরএলসি ইন্টারমিডিয়েট। আর মানে রেজিস্টার, এল মানে ইন্ডাক্টেন্স, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, আর আরএলসি মানে কি তিনটা লিগে, তাই তো? তাহলে এর আগে যখন ডিসি করেছে তখন এল আর সির অস্তিত্ব ছিল না, বা থাকলেও একটা কি হয়ে যেত শর্ট, আর একটা কি হয়ে যেত ওপেন, রেজিস্টার নিয়ে কাজ করতাম, তাই না? যেখানে আমাদের ফ্রিকোয়েন্সি আছে, এই ফ্রিকোয়েন্সির কারণে এল এর বৈশিষ্ট্য থাকবে, সি বৈশিষ্ট্য থাকবে, যেখানে যেটা লাগানো থাকবে সেটা নিয়ে আবার কাজ করতে হবে। তাহলে যখন আর এল থাকবে, সিরিজ মানে কি সিরিজে যোগ, তাহলে আর এল, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখো একটু খেয়াল করো, এই ক্ষেত্রে আমাদের মোট বাধা একটা খাতা দিবা, একটা পৃষ্ঠা দিবা। তো এর আগে আমাদের ডিসি করার ক্ষেত্রে মোট বাধাকে আমরা আর দিয়ে প্রকাশ করতাম, তাই না? কিন্তু এসির ক্ষেত্রে আমরা মোট বাধা দেবো জেড, ঠিক আছে? যেটার নাম হচ্ছে ইম্পিডেন্স। কি নাম হবে বলো তো? ইম্পিডেন্স। এটাকে আমি জেড দ্বারা প্রকাশ করবো। তাহলে এখন না এখানে জেড সমান কি, তাহলে সিরিজ মানে যোগ, তাহলে এখানে জেড মানে কি মোট বাধা, তাই তো? তাহলে মোট বাধা হবে, এবার আসো আর এর একক কি ওহম, কিন্তু এল এর একক আমরা জানি হেনরি, তাই না? তাহলে এইটা সমান আবার 2 পাই এফ, সরি এক্সএল সমান সমান কি 2 পাই এফ এল, হয়েছে? তাহলে এল মানে হেনরি, কিন্তু এল কে যখন এক্সেল এ কনভার্ট করবা, ইন্ডাকটেন্স কে যখন রিঅ্যাক্টিভ ইন্ডাকটেন্স করবা, তখন এটার একক পেয়ে যাবে বাধা। বুঝছো জিনিসটা? ঠিক একইভাবে এক্সি সমান সমান কি 1/2 পাই এফসি। সি মানে ক্যাপাসিটেন্স, যার একক হচ্ছে ফ্যারাডে, ঠিক আছে? তাহলে এটাকে যখন এই সূত্রের মাধ্যমে ফ্রিকোয়েন্সির মান আর সির মান বসিয়ে এক্স এর মান বের করবে, এটা হবে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, তাই না? এটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এটা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ওরও একক হয়ে যাবে কি বাধা। তাহলে এই যে বাধা বাধা বাধা, তার মানে আর এর সাথে এল আর সি নিয়ে সরাসরি তুমি কাজ করতে পারবা না, আর এর সাথে কাজ করতে হবে এক্সএল নিয়ে আর কি এক্সি নিয়ে। এটা মানে বাধা, এটা বাধা, এটা বাধা। বোঝা গেছে জিনিসটা? তাহলে এবার আসো, যখন আর আর এল করতেছো তখন জেড মানে টোটাল ইম্পিডেন্স, তাহলে এই দুটো কি আছে সিরিজ মানে যোগ হয় হিসাব অনুযায়ী, সিরিজে থাকলে যোগ যোগ আকারে যায়, তাই না? তাহলে এখানে হিসাব অনুযায়ী হওয়ার কথা কি আর প্লাস এক্সএল, এল তো আসবে না, আর এর সাথে কি আসবে এক্সএল এক্সি আসবে, তাই না? তাহলে কি হওয়ার কথা আর প্লাস এক্সএল, কিন্তু মনে রাখবা যে এইটা এই আর সবসময় ভূমি বরাবর থাকে, কিন্তু এক্সএল বা এক্সি সবসময় কি থাকে আমার একটা অ্যাঙ্গেল করে থাকে, 90 ডিগ্রি আগে পরে থাকে। বোঝা গেছে জিনিসটা? এই জন্য তুমি কখনো এই দুটোর সিম্পল এবং স্বাভাবিক যোগ করতে পারবে না, এটা যোগ করলে ভেক্টরিক্যাল যোগ করতে হয়, অথবা এখানে একটা অপারেটর আসে তার নাম হয় জে, ঠিক আছে? এই জে এর মান কত হয় 90 ডিগ্রি। বোঝা গেছে জিনিসটা? তাহলে সূত্র হবে কি জেড সমান সমান আর প্লাস জে অফ এক্সএল। যখন তোমার আর এল এর জায়গায় থাকবে আর সি সিরিজ সার্কিট, তখন কি হবে জেড সমান সমান আর মাইনাস জে অফ এক্সি, কারণ এক্সএল এর দিকটা পজিটিভ 90 থাকে আর এক্স এর দিকটা কি থাকে নেগেটিভ 90, এই দিকটা এক্সি আর এই দিকটা কি এল থাকে, আর এই ভূমি বরাবর কি থাকে আর থাকে, এই জন্য এর ক্ষেত্রে কি হবে আর মাইনাস জে অফ এক্সি। বুঝা গেছে জিনিসটা? ঠিক একইভাবে এখানে কি হবে তোমার আর যদি তুমি ভেক্টরিক্যাল যোগ করো, তাহলে ভেক্টরিক্যাল যোগ মানে এরকম জেড স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, তাহলে তখন আর জে দেওয়া লাগবে না যদি স্কোয়ার সূত্র। এখানে কি হবে জেড স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এই মাইনাসটা জের জন্য ছিল, এখন তুমি জেই দিচ্ছ না, তাহলে এখানে মাইনাস দিয়ে কি লাগাচ্ছে, বুঝছো? তাহলে এইটা আর এইটা সেম সূত্র, তুমি এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, আর এটা আর এটা সেম সূত্র, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এবার যদি ভোল্টেজ করো, তাহলে এটা এই চিত্রটা দেখলাম আমরা কি, যে মনে করো আর আর এল এর চিত্র, বুঝো বাধার ত্রিভুজ, এই ত্রিভুজ বিভিন্ন ধরনের, ভোল্টেজের ত্রিভুজ আছে, এই ইম্পিডেন্সের ত্রিভুজ আছে, এই কারেন্টের ত্রিভুজ আছে, ঠিক আছে? তাহলে এ আর ভূমি বরাবর যায়, এই বরাবর যাবে কি এক্সএল, তাহলে এই দুটো সম্মিলিত যে জিনিসটা সেটার নাম দিচ্ছি আমরা কি জেড, তাহলে এখানে হবে জেড। বুঝা গেছে? এবার তুমি এ আর সির ক্ষেত্রে আসো, তাহলে ভূমি বরাবর যাবে আর সি এর ক্ষেত্রে এটা কোথায় থেকে নিচের দিকে থাকে, তাহলে এটা হবে কি এক্সি, আর এই দুটো যে সম্মিলিত সেটা হবে কি বলো তো জেড। বুঝা গেছে জিনিসটা? এখন তুমি ভির চিত্র আসো ভোল্টেজের, তাহলে ঠিক এই বরাবর যাবে আর এর ভোল্টেজ, এই বরাবর যাবে কার এক্সএল এর ভোল্টেজ, আর এই বরাবর যাবে কার টোটাল ভোল্টেজ মানে জেড, একই কথা, ঠিক আছে না? এবার আবার কি হবে টোটাল ভোল্টেজ, এই দুটো সম্মিলিত এই সার্কিটের মোট ভোল্টেজ। বোঝা গেছে জিনিসটা? এইভাবে আর কি আমাদের ইয়ে করা লাগে। তো এখন তাহলে এই দুই ধরনেরটা গুলিয়ে না ফেললে হবে, যে আর প্লাস জি অফ এক্স নেওয়া যায়, অথবা জেড স্কোয়ার সমান কি আর স্কোয়ার প্লাস এক্স। এবার আসলে দুইটা যদি সম্মিলিত থাকে মানে আর এল সি, তাহলে কি থাকবে আর এই যে ইন্ডাক্টেন্স এল
আর এই যে ক্যাপাসিটর সি, এই যে এটা আমার এসি সিগন্যাল, এই যে ঠিক আছে, এখানে আমাদের কি থাকবে এসি সিগন্যাল থাকবে। তাহলে এখন এই টাইমে ভাই কি হবে, এই টাইম হবে জেড টোটাল বাধা সমান, তাহলে কি হয় আর এর সাথে এ জে অফ এক্স এর যোগ হয় আর জে অফ এক্স কি হয় মাইনাস হয়, তাই না? আমরা জানি করছিলাম কি আর এর সাথে জে অফ এক্স এর যোগ ছিল, কিন্তু এখানে কি ছিল জে অফ এক্স মাইনাস। তাহলে এখন তিনটা আছে, তাহলে আর প্লাস জে অফ এক্স এর মাইনাস কি জে অফ এক্স, মানে এই দুটার মধ্যে যদি জে কমন নাও তাহলে কি থাকবে এখানে এক্সএল আর এখানে কি থাকবে মাইনাস এক্সএল। তাহলে এই যে জেড সমান সমান আর প্লাস জি অফ এক্স এর মাইনাস এক্সএল, ওখানে আমার কি থাকবে তিনটাই থাকবে, ঠিক আছে? তা যখন এইটা না দিয়ে তুমি ইয়ে দিবা স্কোয়ারের সূত্র দিবা, তাহলে জেড স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস কি হবে এক্সএল মাইনাস এক্সি স্কোয়ার, এখানে জেডটা থাকবে। বুঝা গেছে জিনিসটা? এই তো সিম্পল। এখন তুমি এই অঙ্কগুলো যদি দেখো এবং বের করো কোন কোন অঙ্কগুলো সমস্যা এইভাবে দেখা যাচ্ছে। আর এর মান দিয়ে আছে, এল এর মান দিয়ে আছে, সির মান দিয়ে আছে, আর এল এর একটা হেনরি আর এটা ফ্যারাড, কিন্তু এখানে আমাদের মাইক্রো ফ্যারাড, 10⁻⁻6 দিয়ে আবার গুণ করে ফ্যারাড নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার বলছে সাপ্লাই ভোল্টেজ 230, 50 এর জন্য নির্ণয় করে এক্সএল এক্সি জেড, জেড মানে টোটাল ইম্পিডেন্স মানে টোটাল বাধা, ওয়াই এই ওয়াইটা মানে তোমার একটু বুঝতে হবে। এখন এই জেড যা তার উল্টো হচ্ছে ওয়াই, বুঝা গেছে জিনিসটা? জেড ইম্পিডেন্স আর ওয়াই হচ্ছে অ্যাডমিটেন্স, তাহলে এর একক ওহম আর এর একক কি মোহক, বুঝছো জিনিসটা? এই তাছাড়া কিছু তাহলে তাহলে জেড যাবে তার উল্টো করে দিলে ওয়াই পাবা। এবার হচ্ছে পাওয়ার ফ্যাক্টর আর কি অ্যাক্টিভ পদ। ও পাওয়ার ডায়াগ্রামটা তো বুঝাইনি তাই না? পাওয়ার ত্রিভুজ, পাওয়ার ত্রিভুজ আরেকটা জিনিস বোঝা আছে পাওয়ার ত্রিভুজ, পাওয়ার ত্রিভুজ খাতায় পড়া আছে। পাওয়ার ত্রিভুজটা কেমন হবে? অ্যাক্টিভ পাওয়ার এই যে পাওয়ার ত্রিভুজ, এই যে ভূমি বরাবর যেটা যাবে সেটা অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার বা অ্যাবজর্ব পাওয়ার বা টোটাল পাওয়ার বা অ্যাভারেজ পাওয়ার যেটাই না হোক এটা কি, অথবা কোনো কিছু না বলা থাকলে শুধু পাওয়ার বলা থাকলে ধরে নেবো আমাদের অ্যাক্টিভ পাওয়ারের কথা বলছে। এর দুইটা সূত্র, একটা আছে ভিআই কস থিটা, কি সূত্র? ভিআই কস থিটা, ঠিক আছে? তাহলে ভিআই কস থিটা, তাহলে এটার নাম কি অ্যাক্টিভ পাওয়ার বা অ্যাবজর্ব পাওয়ার বা টোটাল পাওয়ার বা অ্যাভারেজ পাওয়ার। তাহলে এটা কি অ্যাক্টিভ দিয়ে আমি চিন্তা করলাম, তাহলে সূত্র কি এই পাওয়ারের সূত্র পি সমান ভিআই কস থিটা, হয়েছে? এর একক হচ্ছে ওয়াট, মেনলি আমরা যে ওয়াট বের করি সেটা। হ্যাঁ, এবার আসো এই যে এই বরাবর কি থাকে রিঅ্যাক্টিভ অংশ থাকে না, থাকে? তাহলে এটাকে বলা হয় কি রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে এই রিঅ্যাক্টিভ এক্সএল বা এক্সি এই বরাবর থাকে না, তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে এটাকে আমরা লিখি কি কিউ দ্বারা প্রকাশ করি না এস দ্বারা? কিউ দ্বারা। তাহলে কিউ সমান এখানে ভিআই সাইন থিটা, ঠিক আছে? আর এই বরাবর হবে আমাদের কি পাওয়ার? অ্যাপারেন্ট বা কমপ্লেক্স পাওয়ার, এটাকে আমরা এস বলি। এইখানে এই বরাবর থেকে কস, এই বরাবর থেকে কি সাইন, আর এই বরাবর আমার কিছু নেই, শুধু বুঝতে জিনিসটা? তাহলে এখন তাহলে কি হবে বলো তো? এইটার একক ওয়াট, এইটার একক ভিএআর, ভোল্টেজ কারেন্ট, আর যেহেতু এটা রিঅ্যাক্টিভ পাওয়ার তাই তার জন্য আর কিছু না। হ্যাঁ, আর এখানে ফার্স্ট কি হবে ভিএ একক, তার মানে ভোল্টেজ আর এর একক কি অ্যাম্পিয়ার। বুঝা গেছে জিনিসটা? তাহলে এটা অনেক সময় কিলো দেওয়া থাকতে পারে, কিলো কিলো মানে তো 1000, এটা তো আর এককের অংশ না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয়। এখন এটা আর একটা সূত্র, সেটা কি ভাই? এটা সূত্র এখন পাওয়ারের সূত্র একটা জানো আই স্কয়ার আর, জানো? তাহলে এই বরাবর ভূমি বরাবর কি আমার কোন বাধাটা কাজ করে? রেজিস্টরের বাধা, তাহলে এখানে দেবো শুধু আই স্কয়ার আর, হয়েছে? এই বরাবর আমার কোন রিঅ্যাকটেন্সের বাধা কাজ করে, মানে এক্স এর বাধা হয় এক্সএল অথবা কি এক্সএল, তাই না? এগুলোর বাধা কাজ করে, তাই এখানে দেবো আই স্কয়ার এক্স, এক্স দিয়ে বোঝানো এটা কি এক্সএল বা কি এক্স এর বাধা। হ্যাঁ, আর এই বরাবর কাজ করে কি এটা আর এর বাধা থাকে, এটা এক্স এর, আর এটা টোটাল বাধা থাকে জেড ইম্পিডেন্স, তাহলে এখানে দিতে পারি কি আই স্কয়ার জেড। বুঝেছ? এই হচ্ছে আমাদের পাওয়ার। তাহলে এখন আসো, তাহলে বের করতে হবে কি অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার মানে কোনটা? টোটাল পাওয়ারটা। হ্যাঁ, যেটা ভিআই কস থিটা অথবা আই স্কয়ার আর দিয়ে বের করা যায়। আরেকটা জিনিস আমরা দেখব পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর যাকে সংক্ষেপে কি লেখা হয় পিএফ, এইটা সমান সমান কস থিটা, ঠিক আছে? এন্ড পাওয়ার ফ্যাক্টর কি? ভোল্টেজ আর কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে? ভোল্টেজ আর কারেন্টের কি মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কি হবে? ভোল্টেজ আর কারেন্টের মধ্যবর্তী কোণ,
সাপোজ মনে করো এটা হচ্ছে ভোল্টেজ আর এটা কারেন্ট, এখন এর মধ্যেখানে অ্যাঙ্গেল আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এটা ভোল্টেজ আর কারেন্টের মধ্যবর্তী কত, 30 ডিগ্রি। হ্যাঁ, তার কোসাইন মান, তাহলে 30 ডিগ্রি আর তার আগে কস, এই জন্য বলা হচ্ছে তার কোসাইন মান। তাহলে ভোল্টেজ আর কারেন্টের কোসাইন মানকে, অ্যাঙ্গেলের কোসাইন মানকে কি বলা হয়, পাওয়ার ফ্যাক্টর বলা হয়। বুঝা গেছে জিনিসটা? তাহলে এখন তাহলে আরো কিছু দিয়ে পাওয়ার ফ্যাক্টর প্রকাশ করা হয়, যেমন cos থিটা দিয়ে বের করতে পারবা। অথবা তুমি জানো যে ভোল্টেজ আর কারেন্ট না, তাহলে তুমি z সমান কি জানো, v ভাগ r ও z v ভাগ i। হ্যাঁ, v ভাগ i। r সমান সমান যদি v বাই i হতো, এর আগে আমরা ডিসি সার্কিটে করছি r সমান সমান কি v বাই i। তাহলে এখন তো আর r নেই, এখন মোট বাধা কি z। তাহলে z সমান এখন কি হবে, মোট ভোল্টেজ বা কি মোট কারেন্ট হবে না? তাহলে এখন দেখো তো এই দুইজনের মধ্যবর্তী যে কোণ, সেটাকে তো আমরা পাওয়ার ফ্যাক্টর বলছি। হ্যাঁ, তাহলে এর কোণ যখন এরকম ভাগ থাকে তখন এদের মধ্যবর্তী কোণ যে যাই হোক, মেন কথা এখানে থিটা, এই থিটাটা হবে কি ভি আর আই এর কোণ। মানে ভি আর আই এর কোণ মানেই এই দুইজনের যে ইনটো মানে কোণটা হবে হিসাব নিকাশা করে, সেই কোণটা কার কোণ হচ্ছে, জেড এর কোণ। তার মানে ওই জেড এর কোণটাও আমাদের কিসের কোণ, পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর। একই ভোল্টেজ আর কারেন্টের মধ্যবর্তী কোণ হচ্ছে জেড এর কোণও তাই। বুঝতে পারছো জিনিসটা? এটা পাওয়ার ফ্যাক্টর। এখন আসে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং লিডিং কোনটা কিভাবে বুঝবো। হ্যাঁ, এখন পাওয়ার ফ্যাক্টরে ল্যাগিং লিডিং, ল্যাগিং মানে কি পিছায় থাকা, লিড মানে কি আগিয়ে থাকা। তাহলে এটা কার দিয়ে বসবে, এটা কারেন্টে দিয়ে বসবে। কারেন্ট যদি ভোল্টেজের থেকে কারেন্টের দিয়ে তুলনা করে, কারেন্ট যদি পিছায় থাকে তাহলে ল্যাগিং, কারেন্ট যদি আগায় থাকে তাহলে কি লিডিং। তার তুলনায় ভোল্টেজের তুলনায়। তাহলে এখানে দেখো তো এটা 0 আর এই দিক থেকে আমরা 0 1 2 ডিগ্রি শুরু করি, এই সাইডে কি অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কোন দিকে, বিপরীত দিকে। ঘড়ি এদিক করে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ আমরা পজিটিভ কোণ হিসাব করি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এভাবে যায় না। আর নিচের দিকে আসলে কি তো মাইনাস ডিগ্রি হিসাব করি। তাহলে এদিকে যখন হিসাব করবা তাহলে এটা আগিয়ে আর নিচে এটা থাকলে মানে কি পিছিয়ে, তাই তো? এবার তুমি এটা রেফারেন্স লাইন ধরে ভোল্টেজ আর কারেন্ট আমি এটা দিছি, কে আগিয়ে কে পিছিয়ে, i লিড বলো হচ্ছে 30 ডিগ্রি বাই 1। কি বললাম? কি আরেকবার বলেন ভাই এই যে প্রশ্নটা? এই যে এখানে এই যে এই চিত্রটা আঁকাইছি, কে আগিয়ে কে পিছিয়ে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে। কি বুঝলাম তোমরা? বহুত বুঝছো। আই হচ্ছে পিছিয়ে, আই পিছিয়ে, আই আগে, আই আগিয়ে, এটা বোঝানো কথা বলতে। কোন মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর সামনের দিকে চিন্তা করব না। কোনটা আগে পিছিয়ে কিভাবে চিন্তা করতে হবে? আচ্ছা, আই হচ্ছে আগিয়ে ভাইয়া। ওই তো কিভাবে বুঝলাম এটা তো বলবা। এই যে এদিকে চলে যাচ্ছে আর এটা বিপরীত গেলে লিডিং আর ল্যাগিং। এটা শুনে না তাহলে মন দিয়ে দিচ্ছ না নাকি? হ্যাঁ দেখছি তো। বললাম যে এইদিকে ফোনের দিকে কনসেন্ট্রেট, এগুলো কি দেখো তুমি আদৌ? হ্যাঁ হ্যাঁ, এই তাহলে ফোনের দিকে কনসেন্ট্রেট, তুমি আমার কথাই তো বুঝতে হবে। ফোনের দিকে কনসেন্ট্রেট কি করবা তুমি? আমার যদি এখানে পরে না আবার বুঝতে রিপিট পারো। টেলিকাস্ট শুনি তো রিপিট টেলিকাস্ট শুনে এখানে তো না বুঝলা, রিপিট টেলিকাস্ট করে তো পরে লাভ আছে। আমি বললাম যে এটা আমার রেফারেন্স লাইন, এন্ড এর এইদিকে যত উঠবা তত কি পজিটিভ কোণ, আর এর নিচে যত যাবা তত কি নেগেটিভ Negative। কোণ। তার মানে উপরে যে থাকবে সে আগিয়ে আর নিচে যে থাকবে সে পিছিয়ে, স্বাভাবিক হ্যাঁ। কত সিম্পল। ওইটাই তো বললাম ওইটা ভাইয়া। বলো না তুমি, বলছো হ্যাঁ। কি নিচে গেলে লিডিং ল্যাগিং বসবো, উপরে গেলে আগে কিন্তু নিচে গেলে লিডিং আর ল্যাগিং বসবো। এটাকে আমি বললাম নিচে গেলে লিডিং, আমি বললাম নিচের দিকে মাইনাস আর উপরের দিকে প্লাস। তাই উপরে যে থাকবে সে আগে আর নিচে যে থাকবে সে পিছিয়ে, পিছিয়ে। শেষ। আচ্ছা। তাহলে এই দুটোর মধ্যে আবার কে আগে কে পিছিয়ে, এখানে ভোল্টেজ আছে এখানে কারেন্ট আছে, কে আগে কে পিছিয়ে, তাহলে কারেন্ট আগে। কারেন্ট আগে। আর আমি ল্যাগিং আর লিডিং আগানো পিছানো কার দিয়ে নির্ধারণ করবো বললাম, আপনি বলেছেন ভাই। কার দিয়ে নির্ধারণ করবো? ল্যাগিং আর লিডিং কাকে দিয়ে ওই যে পাওয়ার ফ্যাক্টরে কোন। এটাও তুমি ভালো করে শুনো। বললাম না যে কারেন্টের দিয়ে আমি নির্ধারণ করবো। ও হ্যাঁ কারেন্ট, হ্যাঁ শুনছি ভাইয়া, এটা আমি শুনছি সেই কারেন্টকে ফোনেতে দিয়ে তাহলে তুমি তো নির্ধারণ এটা বলতে করব। পারছো না, তাহলে শুনে লাভ হবে। তাহলে কারেন্টকে দিয়ে, তাহলে এখানে দেখবো যে কারেন্ট আগে আছে না পিছিয়ে আছে। তাহলে কারেন্টের তো আগে আছে, তাই এটা হবে কি 30 ডিগ্রি কি আছে হ্যাঁ লিডিং। লিডিং, আর পেছনে থাকলে আর ল্যাগিং। যদি এরকম হয়তো কারেন্ট ভোল্টেজ এখানে হলো 50 ডিগ্রি, তাহলে এখানে কে আগে কে পিছিয়ে? এখানে ভোল্টেজ আগে আর কারেন্ট পিছিয়ে, কারণ এটা লিড হবে না ল্যাগ হবে? এখানে কোনটার হিসাব করতেছি, কারেন্ট হিসাব। তাহলে কারেন্ট এখানে যেহেতু পিছিয়ে আছে তাই কারেন্ট হিসাব করলে তাহলে হচ্ছে ল্যাগিং হবে। তাহলে কি হবে এখানে 50 ডিগ্রি i lag lag 50 হবে। ডিগ্রি আর বাই কি cos থিটা, তাহলে cos কি হবে 50 ডিগ্রি, 50 এখানে যা মান হবে সেটা, আর এখানে কি হবে ল্যাগ দিতে হবে, Lag। কারণটা কি আছে পিছিয়ে আছে। পিছিয়ে আছে। ঠিক আছে, এইভাবে পাওয়ার ফ্যাক্টর করা। এবার তাহলে cos থিটা সমান পাওয়ার ফ্যাক্টর,
এখন তুমি এটা জানো না যে এদিক বরাবর আর যায়, এই বরাবর কি যায়, এক্স যায়, এই বরাবর কি যায়, জেড। cos থিটা সমান সমান কি পাওয়ার ফ্যাক্টর। আরো একটা পাওয়ার ফ্যাক্টর সূত্র তৈরি করা যায় এখানে দেখো। r/z মনে করো কোনো জায়গায় ভোল্টেজ কারেন্টের এইসব কিছু দিয়া নেই, তাহলে তখন তুমি কীভাবে বুঝবা যে পাওয়ার ফ্যাক্টর কত, ঠিক আছে? তখন এই যে এখানে সূত্র হবে, তাহলে এখানে যদি cos থিটা প্রয়োগ করো ভূমি বাই তাহলে কবরে ভূত আছে, হুম cos থিটা সমান সমান কি ভূমি বাই, অতিভুজ। তাহলে r/z। z। আর এই cos থিটা সমান সমান তুমি কি জানো পাওয়ার ফ্যাক্টর, হুম তাহলে r/z, r আর z এর মান থাকলে তুমি এটা দিয়েও কার মান বের করতে পারো পাওয়ার পারফেক্ট। ঠিক আছে? সেক্ষেত্রে যদি না থাকে তাহলে যদি আমার I আর v যদি তুমি অবস্থান স্পষ্ট বুঝতে বুঝতে পারো, না পারি সেক্ষেত্রে এবার বের করতে পারো। হ্যাঁ, আর তখন তাহলে তুমি কিভাবে বুঝবে যে এটা তুমি চিত্র থেকে বুঝলাম যে আই আগে বি পিছনে, তাহলে এইগুলো বুঝবে কি করবো, আই আগে আগে না আছে, না বি আর আছে, যে তাই না? হ্যাঁ তাহলে মনে রাখবা যে একটা সিরিজ সার্কিটে যে রেজিস্টর, ইন্ডাক্টর আর কি ক্যাপাসিটর ক্যাপাসিটর। থাকে, এইখানে এই এল যদি থাকে, এই এল এর বৈশিষ্ট্যের কারণে হয় ল্যাগিং, মানে কারেন্ট পিছাই দেয়। ইন্ডাক্টর কারেন্টকে কি করে, পিছাই দেয়। তাহলে কি হবে, ইন্ডাক্টর Lagging, থাকলে ল্যাগিং, হ্যাঁ। আর যদি ক্যাপাসিটর থাকে তাহলে কি হবে বলো তো, ক্যাপাসিটর Leading, কারেন্টকে আগায় দেয়, তাহলে আগায় এটা দেয়। ভোল্টেজকে পিছাই দেয়। তাহলে ক্যাপাসিটর বৈশিষ্ট্য থাকলে এটা কি হবে বলো তো, লিড। লিডিং। বুঝা গেছে? তাহলে এরকম সিঙ্গেল সিঙ্গেল যখন থাকবে তখন হয়তো এরকম প্রয়োগ করবে, কিন্তু যখন মিশ্রিত থাকবে তখন হয়তো তোমার অন্য কোনো তুমি একটা পেয়ে যাবে, এটা ল্যাগিং আছে না কি আছে। লিডিং আছে বুঝা মানে গেছে? এরকম থাকলে এটা চিন্তা করবে হ্যাঁ। তখন। আচ্ছা ঠিক আছে। ক্লিয়ার? এই আছে। তাহলে এখন আমরা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর করে করে অ্যাক্টিভ পাওয়ার, তাহলে আসো তাহলে এক্সেল এর মান, তাহলে এক্সেল এর সূত্র কি 2 পাই এফ এল। 2 পাই ওকে। হুম। তাহলে 2 পাই তো কনস্ট্যান্ট ইয়ার মান, ক্যালকুলেটর মান, এফ এর মান এই যে ফ্রিকোয়েন্সি 50, ফ্রিকোয়েন্সি কত আছে 50 হার্টজ, তাহলে 50, আর এল এর মান, এল এর মান তো হেনরি, কোথায় 0.2 হেনরি, তাহলে 0.2, তাহলে এটা বসালে ক্যালকুলেশন করলে কত 62.83 হবে এক্সেল এর মান। তাহলে এক্সেল এর একক কি হয়ে যাবে কত, এক্সেল এর একক কি, এক্সেল এর একক হেনরি ওহম। আর এক্স এর একক এক্সির একক হচ্ছে এক্সির একক কত হচ্ছে ওহম। এক্স এর একক ওহম, এক্সিরটা কত বলো? হচ্ছে এক্স এর একক কি, এক্সির একক তো হচ্ছে ওহমই ভাইয়া। এক্স এর একক ওহম। তাহলে মোহ হ্যাঁ, না X এর ওইটা একক তো ওহম। উল্টা ছিল। বাধা মানে ওহম। এক্স এর একক ওহম, ঠিক আছে? তাহলে আর এর একক, এক্স এর একক, এক্স এর একক, একই তো এগুলো সব কি, ওহম। ঠিক আছে? হুম। আর ওয়াই এর একক ওয়াই মানে হ্যাঁ। অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স মোহ। এটা বুঝা গেছে? Okay. তাহলে এটাই ওই অঙ্কটা নাকি? তাহলে এখন কি হবে, এক্সি সমান এবার বের করতে বলছি এক্সি, তাহলে এক্সি সমান কি 1/2 পাই এফসি, তাই তো? তাহলে 1/2 পাই ইন্টু এফ এর মান 50 ইন্টু কি হবে, এই সরি এফ এর মান 50 ইন্টু সি এর মান কত, সি এর মান 150 মাইক্রো ফ্যারাড, সূত্র অনুযায়ী তো এগুলো শুধু বসাই দিচ্ছে ওখানে থেকে তাই তাহলে না? মাইক্রো ইন্টু হুম। 10⁻⁶ করে আর মাইক্রো 21.22 ঠিক আছে? তাহলে এটা হবে, এটা কি হবে এক্সি। এবার আমরা বলছি কিসের মান বের করো, জেড। হুম। তাহলে জেড মানে কি জানি আমরা, টোটাল বাধা। টোটাল বাধা সূত্র দুই ভাবে লেখা যায়, একটা লেখা যায় একটা এখানে Z এক্সেল আর একটা- এক্সি দুটোই দিয়েছে না, এক্সেল আর এক্সি, তাহলে জেড সমান সমান আর প্লাস জে অফ এক্সেল মাইনাস এক্সি এটা লিখতে পারো, অথবা স্কয়ার। জেড স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এক্সেল মানে স্কোয়ারের সূত্র লিখতে পারো, ইচ্ছা তোরা স্কোয়ারের সূত্র দিব, আমি স্কোয়ারের সূত্র দিব, যে কোনো একটা দিলেই তো সেখানে তোমার কিছু লাগছে না। আর দেওয়ার পরে এই যে আর এর মান আছে, এক্স এর মান আছে, এক্স এর মান আছে, বসাই দিলাম, বসাই দিয়ে ভাই রুট হয় না? ও এরা হচ্ছে আমি দিয়েই করছি, এই যে কারণ যেটালে তো রুট হবে। এখানে যে যে স্কয়ার। তাহলে আমি প্রথম এটা করছিলাম, পরে এটা দিয়ে যাই হোক, তোমরা যে কোনো একটা দিয়ে বসালে হবে। এখানে তখন কোণ চাই, আমি মানে এটা করছিলাম, পরে আমার এই কোণটা প্রয়োজন, পাওয়ার ফ্যাক্টর এই জন্য, বুঝছো? এটা দিয়ে মানে সহজে পাওয়া যায়। কারণ আমাদের বলেছিলাম যে পাওয়ার ফ্যাক্টর জেড এর কোণ যেটা, সেটাই cos থিটার পাওয়ার ফ্যাক্টরের থিটার কোণ, বললাম না? তো ওই জন্য তাহলে আর প্লাস জে অফ এক্সেল মাইনাস এক্সি। এবার এটা মনে রাখবা, তোমার ক্যালকুলেটরে সবসময় কিসে হিসাব করতে হবে, কমপ্লেক্স মোডে, ঠিক আছে? কমপ্লেক্স মোডে নিয়ে কাজ করতে হবে, দিয়ে এখানে জে এর মান বসাইতে হবে, বুঝছো? এটা কিন্তু তাহলে তো যে উঠবেই না। ইউটিউব থেকে শিখে নিও, ঠিক আছে? জে উঠবে না,
এক্স এবার বের করার পর ওইটাকে আবার তুমি যদি আবার দুই ধরনের Polar মান আছে, Z। একটা পোলার মান আর একটা রেক্টেঙ্গুলার মান। রেক্টেঙ্গুলার মানে জে থাকে আর পোলার মানে কি থাকে, Angle। কোণ থাকে, অ্যাঙ্গেল। বুঝা গেছে? এই অ্যাঙ্গেলটা আমাদের বিভিন্ন কাজে লাগে, এই জন্য আমরা পোলার মান নিয়ে কাজ পরে আবার পোলারে কনভার্ট করে এই যে এই মানটা বের হচ্ছে এটা মান। তুমি ক্যালকুলেটর নিয়ে এসো অথবা ইউটিউবে দেখে নিও, পারবে। এবার ওয়াই এর মান, অ্যাডমিটেন্সের মান বের করতে হবে। তাহলে জেড এর মানকে উল্টে দিলেই কি পেয়ে যাবে? ইনভার্স করলে এটা তাহলে এটা উল্টে দিলাম, উল্টে দিলে এটা এরকম মোহ। এখন তোমার বলছে যে পাওয়ার ফ্যাক্টর বের করো। এখন তুমি জানো যে এখানে কোস্থাটা বসা দিলে তুমি জানো জেড এর কোণ মানেই সেই পাওয়ার ফ্যাক্টরের কোণ, এই থিটা এটা। তাহলে জেড এর কোণ বের হলো 64.32। তাহলে এবার cos, তাহলে এই থিটার জায়গায় কি বসাবো? cos 64.32। তাহলে এখান থেকে যে উত্তর আসবে সেটাই হবে কি? 0.43 তাহলে কি হবে? 0.43 এসছে 0.43। এখন তো এটা পাওয়ার ফ্যাক্টর বের করছে, কিন্তু এখানে কোনোভাবে বোঝা যাচ্ছে না যে, হ্যাঁ বোঝা যাবে এটা কি হবে, ল্যাগিং হবে না কি হবে, লিডিং হবে। এই দেখো এই এক্সেল মানটা- এক্সি বড় না ছোট এই দেখো। হবে তো বড় হবে। এইখানে এক্সেল এর মান বড় আর এক্সেল Lag এর মান হবে। ছোট না? হ্যাঁ, তাহলে এখানে বেশি শক্তিশালী কি এল, L। আর এল এর কারণে কি হয়? Lag। ল্যাগ হয়। তাহলে এটা আবার কি হবে? ল্যাগিং হবে। পাওয়ার ফ্যাক্টর এখানে কি হবে? ল্যাগ। ওরা দিই নি আর, ঠিক আছে? Lagging। lag। তাহলে এইটা সহ উত্তর। এর বলছে অ্যাক্টিভ পাওয়ার বের করো। অ্যাক্টিভ পাওয়ার মানে কি? দুইটা উত্তর, দুইটা VI cos cos θ theta। অথবা I স্কয়ার। ঠিক আছে? তাহলে তুমি এই সূত্র দিলে তোমার আয়ের মান বের করতে হবে, এই সূত্র দিলেও তোমার এই আয়ের মান বের করা লাগবে, তাই না? তাহলে এটা তো সিরিজ সার্কিট। আর সিরিজ সার্কিটে আই সমান সমান কি? আই সমান তুমি সাপোজ জানতো যে V/R। ভি বাই আর, এটা তুমি জানতা ডিসিতে। কিন্তু এখানে কি আর আর আছে? এখন মেইনলি কে জেড। তাহলে ভি এর মান কত? এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ 230, আর জেড এর মান একটু আগে এই যে এই সূত্রের মাধ্যমে তুমি জেড এর মান এই যে বের করলাম 46.16 অ্যাঙ্গেল সামথিং। তাহলে এটা করাবো 46.16 অ্যাঙ্গেল কত আছে? 64.32। তাহলে এটা করার পরে তুমি কি হবে? কারেন্ট পাবা, কারেন্ট পাবো না আয়ের মান? আয়রন হ্যাঁ, তাহলে আয়ের মান আছে। এবার তুমি আই স্কয়ার আর দাও, আর এর মান আছে অত ভিআই cos θ দাও। এখানে কোন cos θ? এই যে পাওয়ার ফ্যাক্টর আছে cos θ, সেটা বলছি। 4.98 আচ্ছা, অ্যাঙ্গেল বুঝা 64.42 গেছে জিনিসটা? মাইনাস এরকম তো তুমি যাচ্ছে এখন সূত্র দিলে তোমার অঙ্কগুলো হয়ে যাবে। এখন তাহলে বলো কোন অঙ্ক? তোমার কয়েলের অঙ্ক না? কয়েলের অঙ্ক কাটবে না। কয়েল হচ্ছে যে রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্সের জব এই যে রেজিস্টার আর এটা কি ইন্ডাক্টর, এল ঠিক আছে? এই দুইজনার একত্রিত করে করে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কয়েল। বুঝা গেছে জিনিসটা? এই আছে, তাছাড়া আর কিছু না। কিভাবে কয়েল বলা হয়, চোখ কয়েল বলা হয়, একই কথা। তাহলে এবার আসো, বলছে 100 ওয়াট 110 ভোল্ট রেটেড